আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। নাকে খত দিয়ে আবারও যুদ্ধবিরতি আলোচনা ইসরায়েল। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজে সরাসরি হামলার হুমকি হুতিদের। এদিকে জানাবো গাজায় নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের। সম্মুখ যুদ্ধে রাশিয়ার কাছে মার খাচ্ছে ইউক্রেন। অন্যদিকে ভারতের মণিপুরে ৮৭ জনকে গণকবর। প্রধানমন্ত্রী ইব্রাহিম আনোয়ারের ঘোষণা, মালয়েশিয়ার বন্দরে ভিড়তে পারবে না ইসরায়েলি জাহাজ। এবং সর্বশেষ থাকবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শঙ্কা, ট্রাম্প এলেই বিপদে পড়বে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নাকে খত দিয়ে আবারও যুদ্ধবিরতির আলোচনা ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল আকসা অভিযানের ৭৫তম দিনেও তেল আবিবের অবৈধ সরকার গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের পূর্ব এবং দক্ষিণ পূর্বে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছে। গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিস শরণার্থী শিবিরে হামদান পরিবারের একটি আবাসিক বাড়িতে বর্বর ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজা উপত্যকায় আবাসিক বাড়ি এবং চিকিৎসা কেন্দ্রে বোমাবর্ষণ অনবরত চলছে, এমনকি তা কয়েক ঘন্টার জন্য থামছে না। এই পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সঙ্গে সংগঠন ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন যে এই যুদ্ধ স্পষ্টতই শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১৯,০০০-এ পৌঁছেছে এবং তাদের মধ্যে ৪০% শিশু। এতে বিপুল সংখ্যক শিশু নিহত হওয়ার কারণে ইউনিসেফ এই যুদ্ধকে শিশুদের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে সরাসরি হামলার হুমকি হুতিদের। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ব্যাপারে নাক গলায় এবং ইয়েমেনে হামলা চালায় তাহলে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানো হবে। হুতি প্রধান আবদেল মালেক আল হুতি বুধবার এক টিভি ভাষণে এই হুমকি দিয়েছেন। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। তাদের এসব হামলার কারণে লোহিত সাগরের সামুদ্রিক পথ বড় ঝুঁকির মুখে পড়েছে। হুতিদের হামলা প্রতিহত করতে গত সোমবার 10টি দেশকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেটি নিশ্চিত করবে এই টাস্ক ফোর্স। এটি গঠনের পরই হুতিদের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে মোট 49টি দেশকে টাস্ক ফোর্সে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু শুধুমাত্র 10টি দেশ এতে যোগ দিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া আর কোনো দেশে যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়ে হুতি প্রধান বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আরও যুক্ত হয় হুতিরা চুপ করে দাঁড়িয়ে থাকবে না, আমরা তাদের যুদ্ধজাহাজ এবং অন্যান্য জিনিসের উপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবো। এছাড়া যুক্তরাষ্ট্রের গঠিত টাস্ক ফোর্সে অন্যান্য দেশকে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন হুতি প্রধান। হুতি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধ হলে এবং সেখানকার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ঔষধ পেলে লোহিত সাগরের জাহাজ লক্ষ্য করে তারা হামলা বন্ধ করে দিবে। সূত্র দ্য গার্ডিয়ান। গাজায় নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের। বিধ্বস্ত গাজার চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ, ধসে পড়া ইট পাথরের নিচে শত শত লাশ পড়ে আছে তা অজানা। ইসরায়েলি বিমান হামলায় নিহতের রক্তের দাগে ভেসে আছে মাটি। এত হত্যাযজ্ঞের পরেও সেই মাটিতে আবারও নিজের স্বপ্ন পূরণের নকশা আঁকছে ইসরায়েল। নতুন বসতি স্থাপনের পরিকল্পনা এগোচ্ছে পুরোদমে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের মধ্যেই এমন ঘোষণা দিয়ে ইসরায়েলের রাষ্ট্রীয় রিয়েল এস্টেট কোম্পানি হ্যারে জাহাব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উপকূলীয় অঞ্চলে সৈকত বাড়ি নির্মাণের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা অংশ হিসাবে কোম্পানির বিজ্ঞাপনে স্লোগান দেওয়া হয়েছে, সৈকতে বাড়ির স্বপ্ন নয়, নীরবে নয়, বরং বিশ্বকে দেখিয়ে পরিকল্পনা করছে। বরাবরের মতোই ভূখণ্ড দখল পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলছে না কেউ, মুখে কুলুপ এঁটে বসেছে বিশ্ব। অথচ হামলা শুরুর পর থেকেই গাজা থেকে পুনর্দখলের কোনো ইচ্ছা নেই বলে বড় গলায় ঢাক পেটাচ্ছে ইসরায়েল। হামাসকে নিশ্চিহ্ন করাই তাদের একমাত্র উদ্দেশ্য।
সম্মুখ সারি রাশিয়ার কাছে মার খাচ্ছে ইউক্রেন। রাশিয়া সেনাদের দখলে থাকা ভূখণ্ডের পুনর্দখল নিতে গেলে জুনে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেনের বাহিনী। তাদের বুদ্ধি পরামর্শ ও তাদের সামরিক সহযোগিতা দিচ্ছিল মিত্ররা। তবে গ্রীষ্মে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জন তো সম্ভব হয়নি, বরং শীত মৌসুম সামনে রেখে তারা এখন আতঙ্কে। গেল 6 মাসের চমকে দেওয়ার মতো কোনো সাফল্য পায়নি ইউক্রেনের বাহিনী। উল্টো রুশ সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অনেক প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতির হয়েছে তাদের। পাশাপাশি এই সময় রাশিয়া আরও সেনা নিয়োগ করায় নতুন করে চাপে পড়েছে তারা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সেনা কমান্ড 15তম ন্যাশনাল গার্ডের এক কমান্ডার নাম প্রকাশ না করা শর্তে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, কাগজে কলমে তাদের পরিকল্পনা দারুণ ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে সেই পরিকল্পনা কোনো কাজে আসেনি। রুশ সেনাদের বাংকার সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। দক্ষিণ ইউক্রেনের প্রত্যন্ত এলাকা একটি সেনাবাড়িতে বসে সিএনএনের সঙ্গে কথা বলেছেন ওই কমান্ডারেরা। জানিয়েছেন সম্মুখসারে রুশ সেনাদের অব্যাহত হামলায় বেকায়দায় পড়ে গেছেন তারা। বলেছেন অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে রুশ সেনাদের সঙ্গে ঠিক পেরে উঠছে ইউক্রেনের সেনারা। ইউক্রেন সেনাদের জন্য বড় এক আতঙ্ক হয়ে উঠেছে রুশ সৈন্যরা। নতুন নিয়োগ পাওয়া সেসব সেনার বেশিরভাগই কারাবন্দী ছিলেন। ইউক্রেনীয় সেনাদের তুলনায় তারা অনেক বেশি প্রশিক্ষিত ও অস্ত্রে সজ্জিত। তাদের পেছনে থেকে রুশ সাঁজোয়া বাহিনী, যা তাদের অপ্রতিরোধ্য করে তুলেছে। ভারতের মণিপুরে 87 জনকে গণকবর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়েছে বছরের মাঝামাঝি সময়। এরপর দফায় দফায় সহিংসতা হয়েছে ওই রাজ্যে। ওই সহিংসতায় প্রাণ হারানোর কুকি জনগোষ্ঠী এই 88 থেকে গণকবর দেওয়া হয়েছে বুধবার। তাদের মধ্যে রয়েছে 1 মাসের একজন শিশু। প্রায় 8 মাস আগে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন জেলার হাসপাতালের মর্গে দেহগুলো রাখা ছিল এতদিন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই গণকবর দেওয়া হয়েছে। জারি করা হয়েছে 144 ধারা। এর আগে গত 15 ডিসেম্বর একইভাবে 29 জনকে গণকবর দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা, মালয়েশিয়া বন্দরে ভিড়তে পারবে না ইসরায়েলের জাহাজ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, তার দেশের সমুদ্র বন্দরে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে বড় জাহাজ কোম্পানির কোনো জাহাজ ভিড়তে পারবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গত 2.5 মাস ধরে চলা বর্বর আগ্রাসনের প্রতিবাদে আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দিলেন। তিনি আরও বলেন, যেসব জাহাজ ইসরায়েলের দিকে যাবে এবং যেসব জাহাজ ইসরায়েলি পতাকা বহন করবে তারাও মালয়েশিয়ার কোনো বন্দর থেকে কার্গো বোঝাই করতে পারবে না। বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব ঘোষণা দিয়েছেন। তিনি ওই বিবৃতিতে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। আনোয়ার ইসরায়েলের সবচেয়ে বড় শিপিং ফার্ম GIM এর কথা উল্লেখ করেছেন। মালয়েশিয়ার মন্ত্রিসভা 2002 সালে ইসরায়েল কোম্পানির জাহাজ মালয়েশিয়ার বন্দরে নোঙর করার অনুমতি দেয়। 2005 সালে ইসরায়েলি মালিকানাধীন জাহাজকেও মালয়েশিয়ার বন্দরে নোঙর করার সুবিধা দিয়েছে, কিন্তু আজকের এই আদেশের মধ্য দিয়েই সে অনুমোদন প্রত্যাহার করা হলো। আনোয়ার বলেন, মালয়েশিয়ার সরকার ইসরায়েল ভিত্তিক শিপিং কোম্পানি GIM কে মালয়েশিয়ার যে কোনো বন্দরে ডকিং থেকে নিষিদ্ধ অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় যা মৌলিক মানবিক নীতিমালা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ নিশ্চিত যে এই সিদ্ধান্তের ফলে নিজেদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে না। ইসরায়েলের সাথে মালয়েশিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানাবো, জেলেনস্কির শঙ্কা, ট্রাম্প এলেই বিপদে পড়বে ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কিয়েভের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। শুরু থেকে ইউক্রেনের পাশে থেকেছে বাইডেন সরকার। অস্ত্র, গোলাবারুদ সহ আধুনিক সব যৌজাস্ত্র দিয়ে সাহায্য করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের পরম নিমিত্রতার জেরেই সুপার পাওয়ার রাশিয়ার সঙ্গে যুদ্ধে এতদূর এগিয়েছে ইউক্রেন। তবে সামনের দিনগুলোতে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2024 সালের শেষেই প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রে, ভয়ের কারণটাই সেখানেই। সরকার পরিবর্তন হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বদলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলেই বিপদে পড়বে ইউক্রেন। জেলেনস্কির বার্ষিক সংবাদ সম্মেলনের ওই শঙ্কায় স্পষ্ট হয়ে উঠেছে।